প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে আমাদের স্কুলের ব্লগে বেশ কয়েকটি কোশ্চেন সেট দেওয়া হয়েছে। তো সেই কোশ্চেন সেটগুলোর অ্যান্সার তোমরা নিজেরা যতটা পেরেছো করেছো। তো আমি সেই কোশ্চেন সেটের অ্যান্সারগুলো একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি। ইতিমধ্যে আমি দুটি কোশ্চেন সেটের অ্যান্সার কিছুটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। তো তোমরা এই ভিডিওগুলো ফলো করলে এই অ্যান্সারগুলো জেনে যাবে। তো আমি একটার পর একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দিয়ে যাচ্ছি, তোমরা একটু ফলো করবে। তো এখানে আমি একটু মোবাইলের সাহায্য নিচ্ছি কোশ্চেনগুলো জানার জন্য। তো এখানে আমি একটি কোশ্চেন সেট আলোচনা করছি। আমি কোশ্চেন বলছি এবং তার অ্যান্সারগুলো বলে যাচ্ছি পরপর। প্রথমে একটি কোশ্চেন আছে, এখানে 50 মার্কের কোশ্চেনগুলো আছে। প্রথমে একের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ। আর 2 দাগের প্রশ্নগুলো আছে এক কথায় উত্তর। আর 3 দাগের প্রশ্নগুলি আছে 2 মার্কের, 7টি করতে হবে, ঠিক আছে। এবং 4 দাগের প্রশ্নগুলি আছে 7টি করতে হবে, 3 মার্ক করে। তো আমি প্রশ্নগুলোর অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। তো এখানে আসো 1.1-এ। এখানে প্রশ্নটি দিয়েছে সিএল পরমাণু ও সিএল মাইনাস আয়নের মধ্যে কোন কথাটি ভিন্ন সংখ্যক বর্তমান। এখানে মাল্টিপল চয়েসে আছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, কোনোটিই নয়। এখানে হবে বি, ইলেকট্রন হবে, না অপশান বি ইলেকট্রন। আচ্ছা, এরপর আসছি 1.2, সালফাইড মূলকের সংকেত হলো। আমি শুধু অ্যান্সারটাই বলছি, তোমাদের কাছে কোশ্চেন আছে দেখে নিও। এর অ্যান্সারটা হবে অপশান সি, SO3-2। আচ্ছা, 1.3, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলে 537 ক্যালোরি তাপ দেওয়া হলে চূড়ান্ত উষ্ণতা হবে। এর অ্যান্সারটা হবে অপশান বি, 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। এরপর আসছি 1.4, নিউটন মিটার হলো। এখানে অনেকগুলো অপশান আছে, আমি অ্যান্সারটা বলছি, অপশান ডি হবে শক্তির একক। এরপর আসছি 1.5, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে আলোর যে ধর্ম প্রমাণিত হয় তা হলো অপশান বি, সরল রেখায় গমন। অপশান বি হবে আলোর সরল রেখায় গমন, এই ধর্মটি প্রমাণিত হয়। ঠিক আছে। এরপর আসছি দাগ নাম্বার 2-এর দাগে 2.1। এখানে আছে এক্স এম প্লাস ও ওয়াই এন মাইনাস দ্বারা গঠিত যৌগের সংকেত কী। তোমাদের কাছে কোশ্চেনটি আছে, দেখে দেখে মিলিয়ে নিও। তাহলে এর অ্যান্সারটি হবে এক্স এন ওয়াই এম। যে যৌগটি হবে তার সংকেত হবে এক্স লিখে নিচের দিকে লিখব এন, আর পাশে ওয়াই লিখে নিচের দিকে লিখব এম, অর্থাৎ এক্স এন ওয়াই এম। এগুলো আমি আগে আলোচনা করেছিলাম, আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, তবু আরেকবার বলে নিচ্ছি। এরপর আসছি 2.2, কোনো পদার্থ যখন তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন প্রয়োজনীয় লিনতাপের নাম কি। তরল থেকে বাষ্প হচ্ছে, তাহলে প্রয়োজনীয় লিনতাপের নাম হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। 2.3, চুম্বকের ক্ষেত্রে কোনটি আগে হয়, আকর্ষণ না আবেশ। অ্যান্সার হবে আবেশ। আগে আবেশ হয়, তারপরে আকর্ষণ হয়। 2.4, আয়নার সামনে দাঁড়ালে তোমার ডান হাতকে বাম হাত মনে হয় কেন। কারণ আমরা আগে পড়েছিলাম যে সমতল দর্পণে কোনো বস্তুর
যখন প্রতিবিম্ব হয় সেই প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তো এখানেও তাই, আয়নার সামনে যখন আমরা দাঁড়াবো তখন আমাদেরও প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে থাকে, যার জন্য বাম হাতকে ডান হাত, ডান হাতকে বাম হাত মনে হয়। ক্রিয়া ও প্রতিক্রিয়ার একক কী? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে আমরা এখানে যে পড়েছিলাম যে নিউটনের তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে ক্রিয়া বলতে ফোর্স বা বলকে বোঝানো হয়েছে, এবং প্রতিক্রিয়াও সেম, বল বা ফোর্স। তাহলে বলের একক কী হয়? এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হয় ডাইন। তো ক্রিয়া প্রতিক্রিয়ার একক তাহলে কী হবে? বলের এককের সাথে সমান, অর্থাৎ নিউটন বা ডাইন। এরপর আসছে শূন্যস্থান পূরণ করো। এখানে একটা সমীকরণ দিয়েছে যে 2NaOH প্লাস H2SO4, তারপর শূন্যস্থান প্লাস 2H2O। তো এই শূন্যস্থানের জায়গায় বসবে Na2SO4, সোডিয়াম সালফেট, Na2SO4। আচ্ছা, এরপর আসছি 2.7। অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করলে গঠিত অ্যানায়নের নাম কি? অক্সিজেন পরমাণু যখন দুটি ইলেকট্রন গ্রহণ করবে তখন যে অ্যানায়নটা হবে তার নাম হবে অক্সাইড, যার সংকেত হবে O-2। আচ্ছা, এরপর আসছে 2.8। নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই? এখানে আমরা নিউটনের বলের ধারণা পাই, এখানে বলেছে, তাই তো? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই এবং জাড্ডের সংজ্ঞাও পাই, ঠিক আছে? এবং যদি এখানে প্রশ্নটি থাকতো যে বলের পরিমাপ কোন গতিসূত্র থেকে পাই, তখন বলবো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ সংক্রান্ত সূত্র বা পরিমাপ সংক্রান্ত তথ্য জানতে পারি। তাহলে এখানে আমাকে বলতে হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাই। আচ্ছা, এরপর আসছি 2.9। প্রিজমে সাদা আলো পড়লে কোন বর্ণের বিচ্যুতি সব থেকে কম হয়? এখানে আমরা পড়েছিলাম যে সাদা আলো পড়লে 7টি বর্ণে ভেঙে যায়, বেনিয়া সহকলা পড়েছিলাম। তো এখানে লাল বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম হয়। ঘড়ির পেন্ডুলামের গতি কী ধরনের গতি? ঘড়ির পেন্ডুলামের গতি কীরকম? এইভাবে গতিটা হয়, অর্থাৎ বক্ররৈখিক গতি বলা যেতে পারে। স্পেশালভাবে বলতে গেলে এই গতিকে আমরা দোলন গতি বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি দাগ নাম্বার 3। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। তুমি প্রথম প্রশ্নটা আছে 3.1। তুমি সাইকেল চড়ে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, হঠাৎ বৃষ্টি নামবে বুঝতে পেরে সাইকেলের বেগ বাড়িয়ে 8 মিটার পার সেকেন্ড করলে। তাহলে এখানে অঙ্কটা করার সময় আমরা কী লিখবো? আমার প্রাথমিক গতিবেগ সমান 5 মিটার পার সেকেন্ড, অন্তিম গতিবেগ সমান 8 মিটার পার সেকেন্ড। এই বেগ বাড়াতে সময় লাগে 6 সেকেন্ড। তাহলে সময় সমান 6 সেকেন্ড, হ্যাঁ, যাকে আমরা বলেছিলাম টাইম ইন্টারভ্যাল 6 সেকেন্ড। তাহলে এখানে প্রশ্ন আছে ত্বরণ কত? আমরা জানি ত্বরণ সমান অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে বসিয়ে দাও, অন্তিম গতিবেগ হচ্ছে 8 মাইনাস 5 ডিভাইডেড বাই 6। তাহলে 8 মাইনাস 5 ডিভাইডেড বাই 6 মানে 3/6, মানে কত হচ্ছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটাই হলো ত্বরণের মান। এরপর আসছি পরের প্রশ্ন 3.2। কি আছে? পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের দুটি সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি যারা পরিবেশ দূষণ করে না, এই শক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ হয় না। দ্বিতীয় একটি পরিবেশ বান্ধব আরেকটি হবে যে পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে অফুরন্ত, পুনর্নবীকরণযোগ্য, যার কোনো শেষ হয় না, এটাকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করা যায়। আরও অনেক সুবিধা আছে, তোমরা পড়বে, আলোচনা করেছি আগে এগুলো। আচ্ছা, সংকেত লেখার কৌশল অবলম্বন করে সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত লেখো। এখানে সোডিয়াম অ্যালুমিনেট, তাই তো? এখানে সোডিয়াম ধাতু, যার যোজ্যতা হচ্ছে 1,
+1 মানে আধানের মান হচ্ছে +1 অর্থাৎ যোজ্যতা হচ্ছে 1। তাহলে আমরা কি লিখব, সোডিয়াম Na লিখে নিচে 1। আচ্ছা, এবার আসছি অ্যালুমিনেট। অ্যালুমিনেট হচ্ছে একটা মূলক যার সংকেত হচ্ছে AlO2। AlO2 একটি মূলক যেটি একটি অ্যানায়ন, ঋণাত্মক মূলক, যার যোজ্যতা হচ্ছে 1। তাহলে সংকেত লেখার কৌশল আমরা সেই অ্যারো সাইন দিয়ে বুঝেছিলাম। তাহলে কি লিখব, সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কী হবে, NaAlO2, কারণ উভয়ের ক্ষেত্রেই যোজ্যতা 1 সেম, তাই আমরা এখানে লিখতে পাবো NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট এর সংকেত হয়ে গেল। আচ্ছা, এরপর আসছি একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। বিয়োজন বিক্রিয়া মানে আমরা জেনেছিলাম যে কিছু কিছু পদার্থ আছে যাদেরকে বাইরে থেকে তাপ দিলে বা কোনো বৈদ্যুতিক সংযোগ দিলে ওই যৌগটি ভেঙে পৃথক ধর্মবিশিষ্ট আলাদা আলাদা ভিন্ন পদার্থ সৃষ্টি করে। সেই রকম বিক্রিয়াগুলোকে আমরা বিয়োজন বিক্রিয়া বলেছিলাম। বিয়োজন মানে ভেঙে যাওয়া। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা বলে থাকি মার্বেল পাথর, সংকেত হচ্ছে CaCO3। ওকে যদি আমরা বাইরে থেকে তাপ দিয়ে থাকি তাহলে ওই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে পোড়া চুন, যাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড CaO এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। ঠিক আছে, তো তোমরা বইতে দেখবে, বা আমি বিক্রিয়াটা বলে দিচ্ছি। বিক্রিয়াটা এইভাবে লিখবে, CaCO3 দিয়ে অ্যারো সাইন দেবে, দিয়ে নিচে অ্যারো সাইনের নিচে লিখবে তাপ। তার মানে তাপ দেওয়া হলো, তাপ দিতে ওটা ভেঙে গিয়ে কী হয়েছে, CaO প্লাস CO2। ঠিক আছে, তো তোমরা এটা দেখবে, নাহলে আমি বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা একটু বইতে দেখবে। আমি একটু বইতে আমি একটু বলে দিচ্ছি, তোমরা পেজ নাম্বার 98-এ চলে আসবে। সেইখানে যে বিক্রিয়াটি আছে দেখো, তোমাদের বইতে পেজ নাম্বার 98-এ চলে আসো, এখানে পরিষ্কার করে লেখা আছে, একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি। নেক্সট পরের প্রশ্ন কি আছে, হচ্ছে ডানার ঝাপটানো বন্ধ করেও পাখি কিভাবে কিছু সময় উঠতে পারে। ঠিক আছে, এটাও তোমাদের আলোচনা করেছিলাম। আমরা জাড্য পড়া থেকে, গতিজাড্য পড়া থেকে বলেছিলাম যে যখন কোনো বস্তু কিছু একটা গতিশীল অবস্থায় থাকে, কিছু একটা গতিতে থাকে, সামথিং, তার কিছু একটা গতিবেগ থাকে, সেই অবস্থায় সে যদি ডানার ঝাপট বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার গতিবেগটা আগের তুলনায় আর বাড়লো না, ওই গতিবেগটাই থাকলো। যখন কোনো পাখি যখন আকাশে উঠছে, উঠতে উঠতে যদি কন্টিনিউ যদি ডানার ঝাপট দিতেই থাকে তাহলে তার কী হয়, তার গতিবেগ আস্তে আস্তে বাড়তেও পারে অথবা সেমও থাকতে পারে। তো যাই হোক, যখনই সে ডানার ঝাপটটা বন্ধ করলো তার মানে সেইখানে তারপর থেকে তার গতিবেগ আর বাড়ছে না। লাস্ট যে গতিবেগটা ছিল সেই গতিবেগে পাখিটি উঠতে চাইবে। কিসের জন্য না, গতিজাড্যের জন্য। গতিজাড্যের জন্য কি হয়েছিল, সে গতিশীল বস্তুটি সবসময় গতিতে থাকার চেষ্টা করবে, যার জন্য পাখিটি কিছুটা ডানা ঝাপট না দিয়েও গতিজাড্যের জন্য কিছুটা যাবে, তারপর আস্তে আস্তে স্লো হয়ে যাবে এবং একসময় যদি ডানা ঝাপট পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে পাখিটি আর গতিশীল থাকবে না, একসময় স্টপ হয়ে যাবে। যেমন আমরা এই প্রশ্নে একই রকম প্রশ্ন এরকম হতে পারে যে যখন তোমরা সাইকেল নিয়ে যদি যেতে যেতে যদি সাইকেলের প্যাডেল করা বন্ধ করে দাও তাহলেও কিন্তু সাইকেল কিছুটা চলে যায়, পুরোপুরি স্টপ হয়ে যায় না। পেডাল করা বন্ধ করে দিলাম মানেই যে সাইকেল স্টপ হয়ে যায় তা নয়, কিছুটা গিয়ে অনেকটা যাবে তারপরে গিয়ে বন্ধ হয়। এই সেম অ্যান্সার এটার মতো। আচ্ছা, এবার হচ্ছে ক্লোরিন পরমাণুতে মোট আধানযুক্ত কণার সংখ্যা কত। আমরা ক্লোরিন পরমাণু সম্পর্কে আগে পড়েছিলাম, তাদের ছবিগুলো দেখিয়েছিলাম।
যে ক্লোরিন পরমাণুতে মোট ইলেকট্রন থাকে কটি? 17টি, 17। তাহলে প্রোটন থাকবে কটি? সেম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে সেই 17টি, এবং নিউট্রন থাকে কটি? 18টি, তাই তো। তাহলে এখানে আধানযুক্ত কণা কে কে? ইলেকট্রন এবং প্রোটন। তো আমাকে এখানে বলা হয়েছে ক্লোরিন পরমাণুতে মোট আধানযুক্ত কণার সংখ্যা কত। তাহলে মোট আধানযুক্ত কণার ইলেকট্রনের সংখ্যা 17টি এবং প্রোটনের সংখ্যা 17টি, তাহলে 17 + 17 সমান 34, অর্থাৎ আধানযুক্ত কণার সংখ্যা হলো 34। ক্লোরাইড আয়ন, ক্যাটায়ন না অ্যানায়ন? ক্লোরাইড নেগেটিভ আয়ন, Cl মাইনাস লিখি আমরা, তাহলে ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। সমতা বিধান করো, PbNO3 এখানে অ্যারো সাইন দেওয়া হয়েছে, PbO + NO2 + O2। তো এখানে তোমরা নিজেরাও করবে, প্র্যাকটিস করবে। PbNO3, এই PbNO3 আগে 2 লিখবে, তারপর অ্যারো সাইন আছে, অ্যারো সাইনটাকে সমান চিহ্ন দিয়ে দেবে, কারণ ব্যালেন্স করে নিচ্ছি আমরা। PbO এর আগে 2 লিখবে, এবং প্লাস NO2 আছে, NO2 আগে 4NO2 লিখবে, প্লাস O2। ঠিক আছে, তোমাদের কাছে কোশ্চেনটা আছে, দেখে মিলিয়ে নিও। তাহলে হলো 2PbNO3 সমান 2PbO + 4NO2 + O2 হয়ে গেল। এরপর আসছি মন্দন কাকে বলে। আগেও বলা হয়েছিল, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন সমান কি হয় না, প্রাথমিক গতিবেগ মাইনাস অন্তিম গতিবেগ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এর সাথে একই সাথে আরেকটি প্রশ্ন আছে, মন্দনের একই এককযুক্ত রাশিটির নাম কি? মন্দনের একই এককযুক্ত রাশিটির নাম হবে ত্বরণ। ঠিক আছে, মন্দনের একক হচ্ছে কি m/s² এবং ত্বরণের এককও m/s²। তাহলে কি বুঝলাম? মন্দন এবং ত্বরণ উভয়ের একক একই। এবারে আসছি প্রতিসরণের ফলে গঠিত একটি প্রতিবিম্বের উদাহরণ দাও। প্রতিসরণের ফলে গঠিত প্রতিবিম্ব, যেমন উদাহরণ দিচ্ছি যে বালতিতে কিছু জল নিয়ে নাও, বালতিতে প্রথমে জল না দেওয়ার অবস্থায় দেখলাম বালতির তলদেশ দেখছি অনেক নিচে আছে। এবার বালতিতে কিছুটা জল যদি ভর্তি করে দিই, তারপর যদি আমি উপর থেকে তাকাই, দেখব মনে হচ্ছে যেমন বালতির তলদেশটা কিছুটা উপরে উঠে এসছে, অর্থাৎ জলের গভীরতা কিছুটা কমে গেছে বলে মনে হয়। এটা আলোর প্রতিসরণের জন্য এই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তাছাড়া তোমরা কোনো পাত্রে বা কোনো গ্লাসে কিছুটা জল নিয়ে সেখানে একটা পেনকে আড়াআড়িভাবে রাখবে। আড়াআড়িভাবে বলতে এইভাবে যদি তুমি রাখো, পেনটাকে একটু আড়াআড়িভাবে এইভাবে রাখো, জলের মধ্যে কিছুটা ডুবিয়ে রাখো, তারপর যদি তুমি দেখো উপর থেকে, দেখবে মনে হয় যে পেনটা যেন ভেঙে গেছে, মানে পেনটা কীরকম সোজা না থেকে বেঁকে গেছে। বা তোমাদের আঙুলটাও যদি সেভাবে রাখো জলের মধ্যে কিছুটা আড়াআড়িভাবে, দেখতে পাবে মনে হবে যেমন কেমন আঙুলটা কেমন বেঁকে গেছে। ঠিক আছে, তো এই যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে একটা প্রতিসরণের জন্য এই প্রতিবিম্বগুলো হয়। আচ্ছা, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 4, মানে 4.1। এখানে বলছে যোজ্যতা কাকে বলে। যোজ্যতা কাকে বলে, আগেও বলেছিলাম যে কোনো একটি মৌল, কোনো একটি মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে। তো এখানে আরেকটু অন্যভাবে যদি বলা যায় যে কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারার ক্ষমতা রাখে, সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে ওই মৌলটির যোজ্যতা বলা হয়। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে জল গঠিত হয়। জলের সংকেত আমরা জানি H2O। অর্থাৎ এখানে দেখো অক্সিজেনের একটি পরমাণুর সাথে হাইড্রোজেনের দুটি পরমাণু যুক্ত হয়েছে, দিয়ে জল গঠিত হয়েছে। তাহলে অক্সিজেনের যোজ্যতা হবে 2।
ঠিক আছে, একইভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন অক্সিজেনের হাইড্রোজেনের সাথে কার্বন যুক্ত হয়ে মিথেন হতে পারে, যেমন CH4 মিথেন। তাহলে কার্বনের এখানে একটি পরমাণুর সাথে হাইড্রোজেনের কটি পরমাণু যুক্ত হয়েছে? হাইড্রোজেনের 4টি পরমাণু যুক্ত হয়েছে। তাই কার্বনের যোজ্যতা হচ্ছে 4। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেনের যোজ্যতাকে 1 ধরে আমরা হিসাবগুলো করেছি এবং হাইড্রোজেন যোজ্যতা 1ই হয়। ঠিক আছে, এগুলো জানলাম। এবার বলছে লোহার ইক ও আঁশ যোজ্যতা কত? লোহার ইক যোজ্যতা মানে বেশি যোজ্যতা, লোহার ইক যোজ্যতা হচ্ছে 3, আঁশ যোজ্যতা হচ্ছে 2। একটি ধনাত্মক মূলকের নাম লেখো। ধনাত্মক মূলক হচ্ছে অ্যামোনিয়াম, যার সংকেত হচ্ছে NH4+। আচ্ছা, নেক্সট আসছি, তুঁতের দ্রবণে লোহার ছুরি ডোবানো হলে কি ঘটবে ব্যাখ্যা করো। তুঁতের দ্রবণ, তুঁত হচ্ছে কপার সালফেট, CuSO4। এখানে যে লোহার ছুরিকে ডোবাই তাহলে কী হবে, নাহলে এই লোহার ছুরির গায়ে একটি তামার একটা আস্তরণ, লালচে আস্তরণ পড়ে যায়। মানে যতটা ডোবানো হলো সেই ডোবানো পর্যন্ত একটা লালচে আস্তরণ দেখতে পাবো। আর তাহলে কপার সালফেট থেকে কিছুটা কপার বা তামা এই লোহার ছুরির উপর লালচে আস্তরণ সৃষ্টি করে। একইভাবে লোহার ছুরি থেকেও কিছুটা লোহা ওই কপার সালফেট যে দ্রবণটা নিলাম সেই দ্রবণেও কিছুটা মিশে যায়। ঠিক আছে, তো তার পরিমাণ কিন্তু এতটাই নগণ্য সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, এই ঘটনাটি ঘটে, আমরা এটিকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে লিখতে পারি যে কপার সালফেট তুঁতে বা কপার সালফেটের সঙ্গে হচ্ছে CuSO4 প্লাস Fe কারণ লোহার চামচ বলা হয়েছে Fe, তো বিক্রিয়াটি হবে কি FeSO4 প্লাস Cu। তো এই যে বিক্রিয়াটা এখানে, এই বিক্রিয়াটির নাম কি? এই বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারলে? মানে এখানে যে কপার সালফেট আছে, কপার সালফেট CuSO4, সেখান থেকে কপারকে প্রতিস্থাপিত করা হয়েছে। প্রতিস্থাপিত হয়ে মানে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে সেখানে Fe ঢুকে গেছে, অর্থাৎ CuSO4টা হয়ে গেছে FeSO4। সেখান থেকে কপারকে বের করে দেওয়া হয়েছে বা এরকম ব্যাপারটা প্রতিস্থাপিত করা হয়েছে। তো এইরকম বিক্রিয়ার নামকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো তোমরা বইতেও দেখবে, বইতে আমি বলে দিচ্ছি, বইতে হচ্ছে পেজ নাম্বার 98, পেজ নাম্বার 98 এবং 99। তোমরা একটু দেখবে, ভালো করে দেখলে বুঝতে পারবে, আর বলে তো দিলাম। এরপর নেক্সট প্রশ্ন, 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির কিছুটা সরণ হলো এবং কৃতকার্য হলো। কৃতকার্যের পরিমাণ 80 জুল হলে সরণ কত এবং ত্বরণ কত? তো আমরা জানি ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ভর। তো এখানে বল হচ্ছে কত? 5 নিউটন। তাহলে 5 নিউটন ডিভাইডেড বাই ভর হচ্ছে 10 কেজি। তাহলে এটা কাটাকুটি হয়ে কত হবে? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বেরিয়ে গেল। এবার আসছি সরণ। সরণ সমান কি? সরণ সমান কৃতকার্য ডিভাইডেড বাই বল। কৃতকার্য কত? 80 জুল। বল কত? 5 নিউটন। তাহলে 80 জুল ডিভাইডেড বাই 5 নিউটন সমান 16 মিটার হয়ে গেল। ত্বরণ এবং সরণ বেরিয়ে গেল। এরপরে আসছি মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কী ঘটবে। মার্কিউরিক অক্সাইড, যার সংকেত হচ্ছে HgO, একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে হবে মার্কারি Hg এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে HgO আমরা অ্যারোসাইন দিয়ে তাপ দেব, নিচে তাপ লিখব, সমান কী হবে Hg প্লাস O2। প্র্যাকটিস করবে, তোমরা পারবে। আচ্ছা, নেক্সট আসছি 4.5, কোনো দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবে। কোনো দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য, তো এখানে অনেকভাবে নির্ণয় করা যায়। যেমন কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে যদি আমরা 0.86 গুণ করে দিই তাহলে আমরা ওই দণ্ডচুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য পেয়ে যাব। এটা একটা পদ্ধতি। তো যদি আমরা পরীক্ষার সাহায্যে যদি আমাকে এই
জ্যামিতিক দৈর্ঘ্য যদি না দেওয়া থাকে সেটা না হয় আমরা মেপে স্কেলের সাহায্যে মেপে বলতে পারি, কিন্তু এখানে আমাকে পরীক্ষার সাহায্যে যদি জানতে বলা হয় যে কিভাবে পরীক্ষার সাহায্যে নির্ণয় করবে, তাহলে আমরা এটা পড়িয়েছিলাম, আমি আলোচনা করেছিলাম, তোমাদের একটু বইতে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, জাস্ট একটু বলে দিচ্ছি, তোমরা মনে পড়ে যাবে। আমি জাস্ট আলোচনা করেছিলাম সেটা কিভাবে করবে তোমরা। আচ্ছা, পেজ নাম্বার তোমার বইতে পেজ নাম্বার 41-এ চলে আসো। সেখানে যে পরীক্ষাটা করেছিলাম আমি দেখিয়েছিলাম, সেই পরীক্ষার সাহায্যেও তোমরা করতে পারো। আমি বইতে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই যে পরীক্ষাটা আমি আলোচনা করেছিলাম, এই পরীক্ষাটা একটু ভালো করে পড়ে নিলে তোমরা প্রথমে কী পাবে, প্রথমে দণ্ডচুম্বকের মেরু বিন্দু পেয়ে যাবে, নর্থ মেরু আর সাউথ মেরু দুটো বিন্দু পাবে। নর্থ মেরু আর সাউথ মেরু পাওয়ার জন্য এইভাবে আমরা এই পরীক্ষার সাহায্য নিয়েছিলাম, এটা পাবে। তারপরে নর্থ মেরু আর সাউথ মেরুকে যোগ করলে আমরা পাবো চৌম্বক দৈর্ঘ্য, এভাবে করতে পারো। আচ্ছা, নেক্সট আসছি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের চিত্র দাও। তো সেটা আমরা আলোচনা করেছিলাম, সমতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তো সেটা আমি বইতেও এখানে ক্লাসেও আলোচনা করা হয়েছিল, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে, তোমরা এই ছবিটা প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 32 চলে আসো। পেজ নাম্বার 32 এই ছবিটা প্র্যাকটিস করবে, সমতল দর্পণ কীভাবে প্রতিবিম্ব গঠিত, এই ছবিটা প্র্যাকটিস করবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে পারবে। তা এর সাথে আছে, কোনো প্রতিফলনে আপতন কোণের মান 50 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? কোনো প্রতিফলনে আপতন কোণের মান যদি 50 ডিগ্রি হয় তাহলে চ্যুতি কোণের মান কত? তো আমরা এগুলো আলোচনা করেছিলাম আগে, যে চ্যুতি কোণের মান হবে কত না 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ। তাহলে সূত্রটা কি বলেছিলাম, চ্যুতি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট শুরু আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ এখানে কত হবে, যেহেতু আপতন কোণ 50 আর প্রতিফলন কোণও তাহলে সেম 50 হবে। তাহলে 180 মাইনাস 50 প্লাস 50 সমান কত হবে, 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মান হলো 80 ডিগ্রি। আচ্ছা, এবার আসছি কার্বনের ভর সংখ্যা কত। কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, আবার নিউট্রন সংখ্যাও 6। তাহলে ভর সংখ্যা হয় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান 6 প্লাস 6 সমান কত, 12। কার্বন পরমাণু গঠন চিত্র অঙ্কন করো, এগুলো আমি আলোচনা করেছিলাম, বইতে দেখবে, বইতে দেখো, বইতে এগুলো বলেছিলাম, বইটা আমি তোমরা নিজেরাই করবে, একটু সহজে আছে। পেজ নাম্বার 87-এ কার্বনের ছবিটা দেওয়া আছে, কার্বন, সোডিয়াম আর ক্লোরিন দেওয়া আছে, তোমরা কার্বনটা প্র্যাকটিস করবে এখানে অনুযায়ী। আচ্ছা, এরপরে আসছে, এর পরের প্রশ্ন কি আছে দেখছি একটু। এরপরে আছে 4.8, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সহিত কীভাবে সম্পর্কযুক্ত। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সহিত সমানুপাতিকভাবে সম্পর্কযুক্ত। মানে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস যত বেশি হবে, বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণটাও তত বেশি হবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। এবার আসছে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে। নিম্ন স্থিরাঙ্ক আমরা থার্মোমিটারের ক্ষেত্রে পড়েছি, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কাকে বলবো না, এখানে সংজ্ঞাটা আমি আগেও বলছি আবার, যে কোনো প্রমাণ বায়ুমণ্ডলী চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হতে পারে, সেই তাপমাত্রাকে
নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। তো এখানে নিম্ন স্থিরাঙ্ক তাহলে কত, সেলসিয়াস থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C, এবং ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত, 32°C ফারেনহাইট, মনে রাখবে। আচ্ছা, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে পার্থক্য দাও। প্রচ্ছায়া বা ছায়া এবং উপচ্ছায়ার মধ্যে পার্থক্য, এগুলো লিখবে যে প্রচ্ছায়ার এবং একদিকে প্রচ্ছায়া একদিকে উপচ্ছায়া লিখবে। প্রচ্ছায়ার ঘরে লিখবে যে বিন্দু আলোক উৎসের সামনে, কোনো বিন্দু আলোক উৎসের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে তাহলে প্রচ্ছায়া বা ছায়া সৃষ্টি হয়, আর যদি কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকে তাহলে সেখানে উপচ্ছায়া সৃষ্টি হবে। ঠিক আছে, এবারে লিখবে প্রচ্ছায়ার ঘরে লিখবে যে প্রচ্ছায়া কি গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয়, এবং উপচ্ছায়ার ঘরে লিখবে যে হালকা অন্ধকারাচ্ছন্ন হয় উপচ্ছায়াতে। তাহলে যেখানে উপচ্ছায়া সৃষ্টি হয় সেখানে কিন্তু ছায়া সৃষ্টি হয়, ছায়ার বাইরের অংশে উপচ্ছায়া সৃষ্টি হয়, এটা মাথায় রাখতে হবে। আর প্রচ্ছায়ার ক্ষেত্রে কী হয়, কোনো রকম কোনো আলোকরশ্মি, মানে কোনো একটিও আলোকরশ্মি প্রবেশ করতে পারছে না সেখানে। আর উপচ্ছায়ার ক্ষেত্রে কী হয় না, অল্প পরিমাণ আলোকরশ্মি প্রবেশ করে যায়, যার জন্য কী হয়, উপচ্ছায়াগুলো এতটা গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় না, হালকা অন্ধকারাচ্ছন্ন হয়। তো এগুলো তোমরা একটু নিজেরা গুছিয়ে লিখে প্র্যাকটিস করবে। এরপর আসছি 4.10, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এটা তো তোমরা একটু দেখবে বইতে, এটাকে আমরা আলোচনা করেছিলাম, তো বলে দিচ্ছি। বইতে তোমরা চলে আসো পেজ নাম্বার 56। এই পরীক্ষাগুলো আমি ইউটিউবে তোমরা দেখতে পারো, আলোচনা করেছিলাম। এই জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখো, এই যে ছবিটা, এই পরীক্ষাটা তোমরা প্র্যাকটিস করবে, যে এখানে যেভাবে বলা হয়েছে সেভাবেই প্র্যাকটিস করবে, দেখবে পারবে। আমিও আলোচনা করেছিলাম আগে, তো আশা করি পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে।